গত 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার উপর হালকা কুয়াশা পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে দোকানে কোনো খরিদ্দার না থাকায় রামুদা চুপচাপ চায়ের দোকানে বসে আছে। দোকানে কোনো খরিদ্দার না থাকায় রামুদা দোকানটা বন্ধ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় দোকানের সামনে দিয়ে গ্রামের ছেলে রাজ্জাক ছিপ হাতে নিয়ে হন হন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বলি ও রাজ্জাক, এই বৃষ্টি মাথায় ছিপ হাতে নিয়ে হন হন করে কোন দিকে যাচ্ছিস রে বাবা? ওই ঝিলের পাড়ে যাচ্ছিলাম মাছ ধরবো বলে। এই রাতের বেলা মাছ ধরতে, তাও আবার ঝিলের পাড়ে? জায়গাটা মোটেও ভালো নয় রে বাপ। এই বৃষ্টির সময় তো ঝিলের পাড়ে মাছ আসে, এরপরে গেলে আর মাছ পাবনি। আমি আসি গো রামুদা, পরে আবার কথা হবে। এই বলে রাজ্জাক ঝিলের পাড়ের দিকে এগিয়ে যায়, কিন্তু এদিকে রামুদার মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ ফুটে ওঠে। ঝিলের সামনে পৌঁছে রাজ্জাক লক্ষ্য করল জলের ভিতরে এই বৃষ্টির মধ্যে প্রচুর মাছ লাফালাফি করছে। এটা দেখে আনন্দে রাজ্জাক বলে, বাবা বাবা, এই তো দেখছি বিঘ্না চাইতেই চল, আজ তো প্রচুর মাছ ধরবো। জলের মধ্যে এত মাছ দেখে রাজ্জাক আর 1 মিনিটও দেরি না করে তাড়াতাড়ি ছিপ নিয়ে মাছ ধরতে বসে পড়ে, এবং ছিপ ফেলার সাথে সাথে রাজ্জাক বেশ কয়েকটা মাছ ধরে ফেলে। এবং এইভাবে সে এক মনে গুনগুন করতে করতে মাছ ধরতে থাকে। রাজ্জাকের কাটা ছেঁড়া দেহ ঝিলের একপাশে পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন বেশ আতঙ্কিত এবং চিন্তায় যে এই ঘটনার আসল কারণ কি। কাল রাতে আমি রাজ্জাককে কতবার বারণ করলো, যাস নে রে বাপ, যাস নে, এই বৃষ্টির রাতে ওই ঝিলের কাছে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু কে কার কথা শোনে? সেটা নয় বুঝলাম রামুদা, কিন্তু এই ঘটনা এই গ্রামে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো আমাদের ভারী বিপদ আছে, আর এর তো একটা বিহিত হওয়া দরকার আছে নাকি? হ্যাঁ, ঠিক বলেছিস। আমার মনে হয় এই বিষয়টা জমিদারের কানে দেয়া দরকার, কারণ যেহেতু এই ঝিলটা ওনার। দুপুরের দিকে জমিদার নীলকান্তবাবুর একমাত্র ছেলে দেবেন্দ্র বেশ কিছুদিন পর কলকাতা থেকে বাড়ি ফিরছে। তাকে হেঁটে যেতে দেখে চায়ের দোকানে বসে থাকা একজন লোক তাকে বলে, পেন্নাম বাবু, আপনাকে তো বেশ খানিক দিন ধরে এই গ্রামে দেখছিলাম না। আপনি কি কোনো কাজে শহরে গেছিলেন? হ্যাঁ, একটা কাজে বেশ কিছুদিনের জন্য আমি একটু শহরে গেছিলাম। তা তোমরা সবাই ভালো আছো তো? কাজকর্ম ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি বাবু। ঠিক আছে, আসি গো। এই বলে দেবেন্দ্র ওখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকে। তবে যাই বলো, জমিদার নীলকান্ত বাবুর এই ছেলে কত ভালো মনের মানুষ, গ্রামের মানুষদের জন্য কত ভাবে। সবাই মিলে দোকানে বসে দেবেন্দ্র সম্পর্কে ভালো মন্দ আলোচনা করছিল। ঠিক ওই সময় বেশ কিছুদিন পর গ্রামের ছেলে নরেন তার ভ্যান নিয়ে বাড়ির দিকে এগোচ্ছিল। তাকে দেখতে পেয়ে দোকানের একজন ডাক দিয়ে বলে, এই নরেন, শোন, এদিকে আয়। হ্যাঁ রে নরেন, তোকে তো বেশ কিছুদিন ধরে এই গ্রামে দেখছি নে, কোথাও কি গেছিলি? আর তুই কি এটা শুনেছিস
তোর সাথে যে ওই জমিদার বাড়িতে কাজ করতো রাজ্জাক, গতকাল রাতে সে মারা গেছে ওই ঝিলের পাড়ে। এটা শুনে নরেনের চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ ফুটে ওঠে এবং সে ইতস্তত ওদেরকে বলে, মানে আমার বউটা কদিন ধরে শরীর খারাপ ছিল, তাই একটু ওই শহরে গেছিলাম। ও, তা ভালো। তা শোন, জমিদার বাবু তোকে খোঁজ করছিল, পারলে বিকেলের দিকে গিয়ে একটু দেখা করিস। ঠিক আছে, আমি বিকেলে গিয়ে দেখা করে আসব। এই বলে নরেন তার ভ্যান নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায়। পেন্নাম বাবু, আমি শুনলাম আপনি নাকি আমাকে খোঁজ করছিলেন। হ্যাঁ, একটু কাজ ছিল। আমাদের যে ঝিলটা আছে, ওই ঝিল থেকে প্রায়শই শুনছি কেউ না কেউ মাছ চুরি করছে। তার উপর গতকাল রাজ্জাক ওখানে মাছ ধরতে গিয়ে মারা গেছে। তাই আমি চাইছি তুই আজ থেকেই ওখানে রাত্রে পাহারা দিবি, আর এটা নজরদারি করবি যে ওই ঝিল থেকে কে মাছ চুরি করছে। ঠিক আছে বাবু, আপনি যেটা ভালো বুঝবেন। সেটা তো ঠিক আছে, কিন্তু তুই এটা বলতো, তুই বেশ কিছুদিন ধরে এই বাড়িতে কাজে আসিস না, তোর কোনো খোঁজ খবর নেই, কিছু করেছিস নাকি? এটা শুনে নরেন যেন কেমন একটা ভয় পেয়ে যায় এবং থতমত খেয়ে বলে, না 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 বাবু, কি করব, আসলে আমার বউটার একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য একটু শহরে গেছিলাম। এটা বলে নরেন ওখান থেকে চলে যায়, আর তার ঠিক পরেই জমিদারের ছেলে দেবেন্দ্র ওখানে উপস্থিত হয়। তাকে দেখে জমিদার বলে, হ্যাঁ রে, ওকে আজ থেকে ওই ঝিলে পাহারাদারের কাজ দিলাম, তবে ওকে দিয়ে আমার বিশ্বাস নেই। রাজ্জাক যখন ওই ঝিল থেকে মাছ চুরি করতে পারে, তো এও করতে পারে। তুই একটু রাত্রে দেখিস তো বাবু। ঠিক আছে বাবা, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওটা আমি দেখে নিচ্ছি। এরপর রাত হলে হালকা কুয়াশার মধ্যে নরেন ওই ঝিলে পাহারাদারি কাজ শুরু করে। ঝিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সে নজর রাখতে শুরু করে, আর মাঝে মাঝে একটু ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেওয়ার জন্য ঝিলের পাশে থাকা একটা মাচার উপর একটু বিশ্রাম নেয়। এদিকে একটু গভীর রাত হলে জমিদারের ছেলে দেবেন্দ্র ওখানে উপস্থিত হয় এবং পেছন থেকে নরেনকে বলে, কিরে, কাজ ঠিকঠাক করছিস তো? ফাঁকি মারছিস না তো? এটা শুনে নরেন একটু থতমত খেয়ে যায় এবং ভয়ে বলে, না না বাবু, আমি তো ঠিকঠাক কাজ করছি। খুব ভালো। আর হ্যাঁ, তোকে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? কথাটা সাত পাঁচ হয়নি তো? না না বাবু, আমি কাউকে বলিনি, বিশ্বাস করেন, আমি ওই বিষয়টা কাউকেই বলিনি। যাক, খুব ভালো। আর হ্যাঁ, বিষয়টা যদি অন্য কেউ জানতে পেরেছে, তাহলে তোর কি অবস্থা হবে তুই তো ভালো করেই জানিস। কথাটা মাথায় থাকে যেন। মন দিয়ে কাজ কর, আমি আবার কালকে এসে তোকে দেখে যাব। একথা বলে দেবেন্দ্র বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর এগিয়ে যেতেই হালকা কুয়াশার মধ্যে ঝিলের পাশে থাকা রাস্তার মাঝ বরাবর একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। অপরূপ তার সৌন্দর্য, রূপ যৌবন যেন ফেটে পড়ছে। তাকে দেখে দেবেন্দ্র একটু বিস্ময় হয় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কি এই এত রাতে এই ঝিলের পাড়ে? দেবেন্দ্রর কথায় মেয়েটি কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎ করে আচমকা মেয়েটি এক পা দুপা করে ওই ঝিলের জলে ঝাঁপ দেয়। এটা দেখে দেবেন্দ্র রীতিমতো ভয় পেয়ে যায় এবং সে দিশে বিশে না পেয়ে মেয়েটাকে বাঁচার জন্য ওই ঝিলের জলে সেও ঝাঁপ দেয়। জলে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই দেবেন্দ্র দেখল মেয়েটি আস্তে আস্তে এক ভয়ঙ্কর ডাইনি
তার দু হাত দিয়ে তার গলা টিপে ধরেছে। বাঁচা আমাকে, নবীন, বাঁচা, বাঁচা আমাকে। আমি আপনাকে বাঁচাতে পারবো না বাবু, এটা যে আপনার শাস্তি, এটা যে আপনাকে ভোগ করতেই হবে। কি সব উল্টো পাল্টা বকছিস? আমাকে বাঁচা, বাঁচা আমাকে, বাঁচা। আমি ঠিকই বলছি বাবু, কারণ আমি যে নরেন নই, ওকে তো অনেক আগেই আমি মেরে ফেলেছি। আমি হচ্ছি সেই মেয়েটার বাবা, যাকে আপনারা সবাই মিলে নৃশংসভাবে হত্যা করেছেন। চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন আমাকে? আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। আপনি ছেড়েছিলেন আমার মেয়েটাকে, আমার নিষ্পাপ মেয়েটার সাথে প্রেমের নাটক করেছিলেন। সে তো আপনাকে মন থেকে ভালোবেসেছিল, আর যখন আপনি জানতে পারলেন আমার মেয়েটা অন্তঃসত্ত্বা, তখন লোক লজ্জার ভয়ে আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করলেন। আপনার এই ভালো মানুষের পেছনে কত বড় শয়তান লুকিয়ে আছে সেটা তো কেউ জানে না, কারণ এ সমাজ তো আমাদের মতন গরিব মানুষদের জন্য নয়। এখানে গরিব মানুষরা কখনো বিচার পায় না। তাই আপনার মতন পাপী মানুষদের একটাই শাস্তি, মৃত্যু, মৃত্যু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।